আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে, আমার সবকিছু ক্লিয়ার। আচ্ছা, আমি একটু আমার স্লাইডটা রেডি করে আসি। এভাবে আজকে অনেক লেট হয়ে গেছে। স্লাইড সবাই জয়েন করে ফেলো আস্তে আস্তে, ফ্রেন্ডদের মেনশন করো, লাইভ হবে, আড্ডা দিব, কথা বলবো। আমার স্লাইডটা আস্তে আস্তে তোমরা কমেন্টে মেনশন করো, মেসেঞ্জারে কেউ কোথা দাও যে ভাই লাইভে আসছে, তোমরা এসে পড়ো। ওকে, আমার স্লাইড এসে পড়ছে। তাহলে আজকের লাইভ শুরু করব। এভাবে অনেক লেট হয়ে গেছে, তোমরা বিজি আছো, দুঃখিত, এভাবে অনেক লেট হয়ে গেছে, টেকনিক্যাল সমস্যার কারণে একটু লেট হয়ে গেছে। 9:30 লাইভ জয়েন করতে 9:30 থেকে 10টা বাজবে। আচ্ছা, আজকে আমাদের লাইভটা কি ছিল? আজকে আমাদের লাইভটা ছিল কিন্তু কোনো পড়া বিষয়ক না, কোনো চ্যাপ্টার বিষয়ক আজকে কোনো লাইভ করবো না। আজকে তোমাদের একটু ডিপার্টমেন্টের কথা বলি। তোমরা তো এখন ভার্সিটিতে উঠছো, এখন আর সাবজেক্ট ওয়াইজ কথা বলার থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ কথা বলা বেটার আর কি। যে ফিউচার ডিপার্টমেন্টে যাওয়া, কে কোন ডিপার্টমেন্টে যেতে চাও, কে কোন ডিপার্টমেন্টে গেলে ফিউচার ভালো, ওই ডিপার্টমেন্টে কি কোন ফিউচার আছে, বা তোমার জন্য কোন ডিপার্টমেন্ট ভালো হবে, কোন ডিপার্টমেন্ট চয়েস করবা তুমি, সেটার জন্য এই পুরো আজকের লাইফটা, মানে অল ওভার বলতে গেলে যে তুমি ভার্সিটিতে পরীক্ষা দিবা, যেহেতু ভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টটা চয়েস করে দিতে হয়, তাহলে সেই ডিপার্টমেন্টটা চয়েসটা কিভাবে করবা সেটা আগে আমরা একটা থ্রুলি একটা আমরা আজকের লাইভে জানবো। সো প্রথমটাই আমি বলছি, জাস্ট এটা মজা করে দিছি, বেশি প্যারা নিও না। অ্যাডমিশন টেস্ট ক্রেক একটা আমাদের ফ্রগ ভাইয়া, আহ, সে একটা বই পড়ছে, মনে করো নীলক্ষেত থেকে কিনে, নীলক্ষেতের রাস্তা দিয়ে 50 টাকা করে বিক্রি করে, সেখান থেকে একটা কিনে বই পড়ছে। সেই বইয়ে নীলক্ষেত মামা বলে দিচ্ছে যে ভাই, এই বইটা আপনি পড়েন, আপনার জন্য অ্যাডমিশন টেস্ট কিন্তু পাক্কা। সো ফ্রগ ভাইও কি মনে করছে, সো আমি তো 50 টাকায় ভার্সিটিতে থেকে যাবো, তাহলে তো এই বইটাই কিনা লাগবে। সো দেখো, বইটার নামও 101টা টেকনিক ফর ক্র্যাকিং অ্যাডমিশন টেস্ট। তার 101টা টেকনিক শেখাই দিতে আছে যে কিভাবে ভার্সিটি ক্র্যাক করবা। সো ভাই, যদি বলি 101টা ট্রিক লাগবে না, তোমাদের একটা ট্রিক লাগবে। তোমাদের জন্য আমি 100টা ট্রিক আমি মাইনাস করে দিলাম, একটা ট্রিক লাগবে। কি ট্রিক জানো? জাস্ট আমাদের কোর্সটা এনরোল করে দেবো, জাস্ট আমাদের কোর্সটা এনরোল করে দেবো, তাহলে এক টেকনিকে তোমরা তোমাদের প্রাইভেট অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করে ফেলবে। আমাদের অ্যাডমিশন কোর্সে তোমরা আগে থেকেই জানো কি সুন্দর করে পড়ানো হয়, আমাদের গুছানো সব থিওরি, আমাদের গুছানো সব বই, সবই জানো। তখন আর 101টা টেকনিক ক্র্যাকিং বই লাগবে না, তোমার এক টেকনিকেই তুমি অ্যাডমিশন পেয়ে যাবা। তো এটাই বলতেছিলাম, ফ্রড ভাইয়ের মতো নির্খাতের থেকে 50 টাকার বই কিনে 101টা টেকনিক পড়ার থেকে ভালো তোমরা এক টেকনিকে আমাদের কোর্সটা জয়েন করে নাও, তাহলে কিন্তু সব সমাধান পেয়ে যাবো। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যেটা নিয়ে আজকে মূল থিওরি কথা বলবো, যে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টের ওয়াইজ কথাটা। সো ডিপার্টমেন্টের কথাটাতে আসি। দেখে কিন্তু জয়েন করছে কিনা, তোমরা এখনো কেউ জয়েন করছো না? জয়েন করো, জয়েন করো, আমাকে কমেন্ট করো, জয়েন করো, সবাইকে মেনশন দাও। কারো কোনো ব্যাপারে কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাও, ভাই আমার এই কোয়েশ্চেন ডিপার্টমেন্ট ওয়াইজ আউট অফ থিওরি বা যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে চাইলে করতে পারো। বন্ধুদের মেনশন দাও, বন্ধুদের জানাই দাও। হ্যাঁ, এরপর আমরা চলে যাব আমাদের মূল কাজ, ডিপার্টমেন্ট চয়েস। এই মিনটা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি লাইফে উঠো, তো যে যে ডিপার্টমেন্টে যাও সেই ডিপার্টমেন্ট
আহ, এর মিমটা দিয়েই জীবনটা চলে যায় যে আমি যে ডিপার্টমেন্ট চুজ করছি সেটা জ্বলে পড়ে ছায়া যেতেছি, আমি চিল। এটাই হয় ভাই, এটা জাস্ট একটা মিম, নাথিং সিরিয়াস কিছু। হ্যাঁ, যে যে ডিপার্টমেন্ট আজকে আমি তোমাকে বলে দেবো, তুমি ডিপার্টমেন্টে এত থিওরি বলে দিব, কত কিছু বলে দিব, ডিপার্টমেন্টের ফিউচার বলে দিব, ডিপার্টমেন্টটা কেমন বলে দিব, তবুও সবাই তো ডিপার্টমেন্টে যাবা আর নিজের চয়েসে যাবা, লাস্টে গিয়ে বাবা বা এই ডিপার্টমেন্ট বা এই ডিপার্টমেন্টে আসলে প্যারা ছাড়া তো কোনো ডিপার্টমেন্ট নাই। তোমরা তো মনে করো এক রাতে আমাদের অ্যাডমিশন শেষ হয়ে যাবে, এক রাতে আমরা ঘুমাইয়ে আমাদের অনার্স কমপ্লিট হয়ে যাবে, আমরা গ্র্যাজুয়েশন হয়ে যাব। আর গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে এসে আমাদের কোম্পানিগুলো আমাদের নিয়ে যাবে লাখ টাকার বেতনে। তো সবাই এমনই মনে করি যে ইজি গোয়িং যাবে। ইজি গোয়িং কিছু যায় না, সব ডিপার্টমেন্ট ওয়াইজই নিজেদের একটা আলাদা পার্সপেক্টিভ আছে, আলাদা প্যারা আছে, সব এক এক দিক থেকে এক এক প্যারা যে যেটা নিতে পারে আর কি। সো এই মিম দেখে কেউ আর আবার ভয় পায় না যে ভাই ভার্সিটি লাইফে যাইতেছি, ডিপার্টমেন্টে যাইতেছি মানে আমার লাইফ শেষ হয়ে যাবে। এটা জাস্ট তোমার একটা মজার ফানে আমি দিছি। এখন ডিপার্টমেন্টে চলে যাবে। আমরা আজকে তিনটা ভার্সিটি নিয়ে কথা বলবো, আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি এবং এনইসইউ নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই তিনটা ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলবো। এই তিনটা ইউনিভার্সিটিতে কি কি ডিপার্টমেন্ট আছে, এই তিনটা কি কি ডিপার্টমেন্ট আলাদা ওয়াইজ করে, আর ডিপার্টমেন্ট গুলার ফিউচার কি, তুমি কি তোমার অনুযায়ী তুমি কোন ডিপার্টমেন্ট গুলো চয়েস করবা, ডিপার্টমেন্টের ফিউচার সবকিছু নিয়ে আলোচনা করবো। ফার্স্ট তাহলে আমরা শুরু করবো আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভালো ডিপার্টমেন্ট আছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট গুলো তিনটা ভাগ করছে, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এক নম্বর ভাগ হচ্ছে ফ্যাকাল্টি সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং। এখন অনেকে বলতে পারে ভাই ইঞ্জিনিয়ার, সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সের যারা পড়ছে তাদের জন্য। হ্যাঁ ভাই, সায়েন্স থেকে যারা পড়ছে তারা এই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইয়াতে গুলাতে যায়, ডিপার্টমেন্ট গুলা যায়। এখন সায়েন্সকে আমরা আবার আলাদা ভাগ করি, আমরাই ভাগ করি, এটা আবার ডিপার্টমেন্ট ভাগ করে না, এটা একটা ঠিক আমরাই ভাগ করি। যেটা কি ভাগ করি, যে আমাদের চারটা মূল সাবজেক্ট বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। এখন এটাকে আমরা ভাঙি, কি ভাঙি, বায়োলজি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি একদিকে আনি, ম্যাথ, ফিজিক্স আরেক দিকে নিয়ে যাই। সো এই দুই ভাগে আবার ডিপার্টমেন্ট গুলো আমাদের আবার ভাগ হয়, এগুলো আবার ডিপার্টমেন্ট ভাগ হয় না, মানে আমরা ভাগ করি আর কি। যে ডিপার্টমেন্ট গুলা বায়োলজি, কেমিস্ট্রি প্রাধান্য দিয়ে থাকে ওগুলা বায়োলজি, কেমিস্ট্রি, আর যেগুলো ম্যাথ, ফিজিক্স বা ওভারঅল ম্যাথমেটিক্সের দিকে যায় তাহলে সেটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চলে যায়। এখানে আমরা 6টা ডিপার্টমেন্ট দেখতেছি, বা 6টা ডিপার্টমেন্টের মধ্যে 5টা ডিপার্টমেন্টই কিন্তু ম্যাথমেটিক্যাল একটা ইয়া। সো তোমরা যারা ম্যাথে ভালো, ফিজিক্সে ভালো বা ম্যাথ করতে ভালো লাগে তাদের জন্য ওই 5টা কি কি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ওই যে ট্রিপল ই, ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োটেকনোলজি, জিই। এখন এই জিনিসটা আরেকটা আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি দুইটা জিনিস। এটার বেস আবার বায়োলজি, কেমিস্ট্রি, এটার মধ্যে ম্যাথ তো পাবা। এটা বেস ইস্ট ওয়েস্টে বায়োলজির টার্মে ফালা, বায়োলজি মানে ডিপার্টমেন্ট অফ ফার্মাসি বা জিবি টার্মে ফালা। তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে তখন দেখবা যে তুমি যদি ফার্মাসি ফার্স্ট নাম্বারে চয়েস দাও, ফার্মাসি অনুযায়ী তো তুমি কোনগুলো চয়েস দিতে পারবে, সেকেন্ডে কিন্তু জিবি আসবে, কারণ ফার্মাসি ওই বায়োলজি, কেমিস্ট্রির আন্ডারে এই জিবিটা ফালায়, কিন্তু সেখানে ম্যাথও পাবো। তো তুমি এটা বলতে পারো ওভারঅল একটা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু এক পাল্লা যদি ভারী বলো তাহলে তুমি জিবিটা বায়োলজির কাতারে ফালাতে পারবা, মানে তাহলে আমরা দুইটা বাইলা, আমি জিবিটাও বা বায়োলজি, কেমিস্ট্রির কাতারে ফালাই। তাহলে ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অফ বায়োটেকনোলজি জিএবি এবং ডিপার্টমেন্ট অফ ফার্মাসি, এই দুইটা হচ্ছে আমাদের বায়োলজি, কেমিস্ট্রির আন্ডারে ডিপার্টমেন্ট। এরপরে আছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই পাঁচটা কি চারটা, এই চারটা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স, বেস ইন ফিজিক্স। সো তোমরা, আমি বারবার বলবো, ম্যাথের যারা তুখোর আছো,
ম্যাথ করতে ভালো লাগে, ফিজিক্স করতে ভালো লাগে, তাদের জন্য আমি বলবো এই সাবজেক্ট চয়েস গুলা নিতে। এখন এগুলার যদি ফিউচার বলি, ফিউচার ভাই একতরফা কি বলবো, সবগুলারই ফিউচার আছে। ডিপার্টমেন্টাল আবার ফিউচার আবার না থাকে, ডিপার্টমেন্টাল ফিউচার না থাকলে আবার ডিপার্টমেন্ট হয় কি না। সো তুমি সবগুলাই ইঞ্জিনিয়ারিং, দেশে ইঞ্জিনিয়ারিং বাড়ছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর বাড়ছে, টেকনোলজি বাড়তেছে, দেশ শুধু দেশে না বিদেশেও বাড়তেছে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেশ বিদেশে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো ভালো হয়, তাহলে তো আমাদের ইঞ্জিনিয়ারিং গুলোর দাম বাড়বে। তো তুমি বলতে পারো ট্রিপলি বা সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্যাল, ফিজিক্স সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এই যে কম্পিউটার আর সিএসসি যেটাতে পড়ে, আগামী যুগে হইতেছে আমাদের কম্পিউটার। এই যে নতুন নতুন এআই বেসড কম্পিউটার, এআই বেসড আমাদের দুনিয়া আসতেছে। তো সেখানে এআই বেসড দুনিয়া আসলে অনেকে বলে ভাই এআই আসতে বলতেছে আমাদের চাকরি খেয়ে দিবে। আমরা কি করব ভাই? এআই গুলা চালাই, এআই গুলা নিয়ন্ত্রণ করে। তুমি এআই গুলো ঠিক আছে একটা সেক্টর পর্যন্ত এআই কিছু জব খাইতে পারে, কিন্তু তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে যে সাবজেক্টটা এআই বানায়, তাহলে ওই সাবজেক্টটা কিভাবে মাইর খেতে পারে, তাই না? তো এরকম ভাবে কম্পিউটার সায়েন্স, সিএসসি কোনো সময় এটা, যতদিন কম্পিউটার দুনিয়া আমাদের কম্পিউটার জগতে আমরা আছি, ততদিন পর্যন্ত অন্তত আমাদের এই জবগুলার ক্রাইসিস পড়বে না ইনশাল্লাহ। এরপর ম্যাথমেটিক্যাল ফিজিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং কোনগুলো? এই যে আমরা যে ঘর বাড়ি বানাই, বাসা বাড়ি, হাইস্ট বিল্ডিং গুলো হয়, হাইস্ট বিল্ডিং গুলো বানাইতে কারা বানায়, মানে কারা স্ট্রাকচার দেয়, কারা ডিজাইন, এই যে সিভিল ইঞ্জিনিয়ার। এখন তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরো, বাংলাদেশে তো দিন দিন ঘর বাড়ি হচ্ছে, বসত বাড়ি হচ্ছে, এত বসত বাড়ি সিভিল ইঞ্জিনিয়ারিং তো লাগবেই ভাগ। এরপরে আমাদের গভর্নমেন্ট জব গুলার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো চাহিদা আছে। সো সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো হয়, ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটাতে সবচেয়ে বেশি ম্যাথ। আমি বলবো যারা ম্যাথ ফিজিক্সে সবচেয়ে ভালো, বেশি সবচেয়ে বুঝো বেশি, সবচেয়ে পারো বেশি, সবচেয়ে মজা লাগে বেশি, তাদের জন্য আমি বলবো ট্রিপল ই সাবজেক্ট তোমাদের জন্য। বিকজ এই ট্রিপলিতে প্রচুর ম্যাথ থাকে, অনেক হার্ড একটা ডিপার্টমেন্ট। আর মানে আমি কাউকে ডিমোটিভেট করবো না, আমি বলবো চাইতে হার্ড হইলেই তো ভালো, হার্ড হইলে অনেকে পিছপা নিবে, অনেকে যাবে, যারা যাবে তারাই ফেল করবে। সো ট্রিপল ইটা তাদের জন্য। এরপরে বাকি রইল কি দুইটা, ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিবি এবং ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। জিইবি, কি জিইবিটা কিন্তু একদম বেশি দিন হয় না আমাদের দেশে চালু। জেনেটিক এন্ড বায়োটেকনোলজি লাস্ট মেবি 2000 সালে চালু হয়েছে, লাস্ট কবে চালু হয়েছে না ঠিক মনে নেই, কিন্তু বেশি দিন হয় নাই আমাদের বাংলাদেশে জিইবিটা আসছে, কিন্তু এটার ক্ষেত্রটা আস্তে আস্তে বাড়তেছে। কজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ক্ষেত্র কোনগুলা, যে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর যে ল্যাবরেটরি গুলো আছে, এক্সাক্ট যে পয়েন্ট গুলো আমরা বলি, ল্যাবরেটরি গুলোতে আছে। এরপরে অনেক কিছু ল্যাবরেটরি থাকে। আমি মনে করি আজকে আমি একটা বড় বড় ফুড কোম্পানি খাদ্য বানাইতেছে, তাদের কি ল্যাবরেটরি থাকে না? তাদের কিন্তু ল্যাবরেটরি থাকে। কেন ল্যাবরেটরি? তাদের যে খাদ্য গুণমান বা যা এই প্রোডাক্ট গুলা ব্যবহার করতেছে খাদ্যর মধ্যে, এগুলার সবকিছু মেনটেন করে কোথা থেকে? ল্যাবরেটরি থেকে। তারা জাস্ট গুণাগুণ, মান কতটুকু দিবা, কি দিবা না দিবা, জাস্ট ওখান থেকে প্রয়োগ করে দেয়, ওইখানে এরপর ফ্যাক্টরি থেকে লার্জ পরিমাণে দিয়ে দেয়। সো প্রত্যেক সেক্টরে, বিশেষ করে ফুড সেক্টর গুলাতে ল্যাবরেটরি থাকে। সো ল্যাবরেটরি গুলাতে এই জিইবি এবং টেকনোলজি স্টুডেন্ট অনেক ডিমান্ড থাকে। এরপরে আসে আমাদের ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। আর নিজের ডিপার্টমেন্ট, কি বলবো নিজের ডিপার্টমেন্ট নিয়ে, গুণ বলবো নাকি দোষ বলবো ভাবছি। যে নিজের ডিপার্টমেন্ট ভালো না, অনেক খারাপ, তোমরা এসো না, আমি তোমাদের ডিমোটিভেট করে দেব, তোমরা এসো না, আমার ক্ষেত্রে আমার প্রতিযোগিতা কমবে, তাই না ভাই? না ভাই, আমি এসব কিছু ডিমোটিভেট করতে আসিনি, আমি আসছি তোমাদের মোটিভেট করতে। কজ ফার্মাসিতে অনেক সেক্টর আছে, এবং এমন একটা সেক্টর যেখানে কোনোদিন মান কমবে না, কোনোদিন দাম কমবে না, কোনোদিন জব ক্রাইসিস হবে না। কারণ কি? এই যে এত কিছু যাচ্ছে, তুমি মনে করো বিশ্বের মধ্যে, দেশের মধ্যে ইনফ্লেশন যাচ্ছে, একটা আর্থিক সংকট দেখা দিচ্ছে বিশ্বের মধ্যে যুদ্ধ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু চলতেছে দেশের মধ্যে। এখন কি এত কিছুর মধ্যেও মানুষ ওষুধ খাওয়া বন্ধ করছে? মানুষটা কি মেডিসিন নেওয়া বন্ধ হয়েছে?
বন্ধ হয় না। তো যতদিন পর্যন্ত এই মেডিসিন নেওয়া বন্ধ হবে না ততদিন পর্যন্ত তো এই ফার্মাসি ডিপার্টমেন্টের জব কমবে না। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটেও আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে মেডিসিনাল দুনিয়া আগাচ্ছে। ভালো ভালো বড় বড় কোম্পানি আছে, বেক্সিমকো ওর মতো জায়ান্ট কোম্পানি, এসিএস এর মতো, এসিই মতো, এসিআই এর মতো জায়ান্ট জায়ান্ট কোম্পানি আছে আমাদের বাংলাদেশে। এছাড়াও আরেকটা বড় বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো শুধু যে এতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা যে মেডিসিন গুলা বানাচ্ছিলাম সেই মেডিসিন গুলার আর যে পারমিশন সেটা আমাদের বিশ্ব থেকে একদম ওপেনলি ভাবে দিচ্ছিল বিনা টাকায় ফ্রিতে। কিন্তু সেটা 2026 সালে সেটা শেষ হয়ে যাচ্ছে। সেই ফ্রি যে আমরা ওষুধ বানায় যে মেথডটা পাইতাম সেটা শেষ হয়ে যাবে। ফিউচারে যদি বাংলাদেশ সেই ওষুধ বা মেডিসিন বানানোর মেথডটা জানতে চায় তাহলে তাদেরকে পে করে দিতে হবে, যেটা সারা বিশ্বই করে। কিন্তু বাংলাদেশ অ্যাজ এ একটু লোয়ার কান্ট্রিতে যাওয়ার কারণে বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে যেহেতু গ্রো করতেছে তাই ওই জিনিসটা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আর কি। এই ক্ষেত্রে অনেকে মনে করতে পারে ভাই খারাপ হচ্ছে। খারাপ না, এই ক্ষেত্রে বাংলাদেশ ভালো একটা পদক্ষেপ নিচ্ছে। এই ক্ষেত্রে ফার্মাসি ডিপার্টমেন্টের দাম বাড়বে। কি করবে? বাংলাদেশ ইয়া করছে, ডিসাইড করছে যে আমরা আমাদের ওষুধের প্যাটার্ন বাড়াবো। আমরা নিজেদের ওষুধ প্যাটার্ন বানাবো, আমরা অন্যদের প্যাটার্ন অনুযায়ী চলবো। তাহলে নিজেদের ওষুধ প্যাটার্ন বানাতে হলে কিন্তু আমাদের ফার্মাসি অবশ্যই প্রয়োজন। সো লার্জ পরিমাণ ফার্মাসি ফিউচারে আমাদের প্রয়োজন হবে। এছাড়াও কিছু সাইট গুলা আমাদের ফার্মাসি কিছু সাইট গুলা একটু আমাদের বাইরে আছে, আমাদের আওতার বাইরে বাইরে আছে, কিন্তু দ্রুত আমাদের আওতায় এসে পড়বে, যেগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাসি বা হসপিটাল ফার্মাসি। ওইগুলা হয়তো আমাদের এখন ফার্মাসিস্টের আওতায় নেই, কিন্তু শীঘ্রই এসে পড়বে। সো ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে ওভারঅল থিওরি দিলাম, এইগুলা দেখতে পারো। এরপরে চলে যাবো আমাদের পরের ডিপার্টমেন্ট গুলো। এরপরে আরো দুইটা ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স আর ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স গুলো অ্যাজ ইউজুয়াল যারা কমার্স থেকে আসে তাদের জন্য চয়েস হয়। কিন্তু আর্টস কমার্স থেকে যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ড আসে তারা ইয়াতে উঠে, ইউনিভার্সিটি উঠে আর দেখে না যে আর্টসের ডিপার্টমেন্ট গুলা কোনগুলা আর সায়েন্সের কোন ইয়া কমার্সের কোনগুলা। তারা তাদের মতো চয়েস করে। যেমন অনেক সায়েন্সেরও আছে যারা আর্টস কমার্সের ডিপার্টমেন্ট চুজ করে। এটা অনেক ভালো জিনিস, ডিপার্টমেন্টের বাড়ে। যেমন ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এ আমাদের ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেমন বিবিএ আছে। বিবিএ বলতে পারো বাংলাদেশের জন্য একটা গোল্ডেন টাইম চলতেছে। আমি যদি বলি গোল্ডেন টাইম চলতেছে, বিকজ বাংলাদেশে ভালো পরিমাণে বিবিএ দের প্রায়োরিটি আছে, বাংলাদেশে ভালো পরিমাণে বিবিএ দের চাহিদা আছে। বিকজ এভরি জব সেক্টর হ্যাভ নিড এ বিবিএ স্টুডেন্ট। বিকজ তুমি কি বলতে পারো যে আমাদের তুমি মনে করো আমাদের আমি ফার্মাসির ইয়াকে আমাদের ফার্মাসিতে তারা ফার্মাসিস্ট লাগবে আমাদের ফার্মাসি। তুমি মনে করো ফার্মাসি দিয়ে একটা ফার্মা কোম্পানি চালানো, কিন্তু তার এখানেও বিবিদের লাগতে পারে। অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে লাগে কোথায় তুমি আমি অ্যাজ এ ফার্মাসিস্ট আমার কাজ মেডিসিন নিয়ে কাজ করি। তো আমি মেডিসিন নিয়ে কাজ করবো, কিন্তু সেগুলা পুরো অফিসটাকে ওয়ার্ক করবে কারা? মানে তুমি একটা অফিসকে তো ওয়ার্ক করানো লাগে, একটা অফিসকে তো চালানো লাগে। তো সেই ক্ষেত্রে কারা কাজ করে? সেই ক্ষেত্রে এই বিবিএ দের স্টুডেন্টদের অনেক বেশি চাহিদা থাকে। এছাড়া বাইরের দেশে গুলাতে বিবিএ দের স্টুডেন্ট অনেক চাহিদা আছে। এরপর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর চাহিদা বলতে পারো মানে টাকা উঠবে, তাই না? তোমরা আবার ইকোনমিক্স এ পড়বো, আমরা ব্যাংকে যাব আর টাকা উড়াবো, আর টাকা নিয়ে টাকার উপরে প্রভাব, হ্যাঁ বলতে পারো। কজ ইকোনমিক্স স্টুডেন্টদের জন্য ওই ব্যাংক সেক্টর গুলো খুব ভালো আর কি। এরপরে আসে আমাদের ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল। আর্টস এর অনেক অনেক সাবজেক্ট, অনেক ভালো সাবজেক্ট আছে আমাদের। ডিপার্টমেন্ট অফ ইংলিশ আছে, ডিপার্টমেন্ট অফ ল। ল কিন্তু দেশের মধ্যে বাইরের দেশের মধ্যে অনেক চাহিদা আছে ল এর। অনেক সায়েন্সের স্টুডেন্ট, অনেক কমার্সের স্টুডেন্ট অনেক আছে ল নিচ্ছে। এরপর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল রিলেশনস। সোশ্যাল রিলেশনস আমাদের বাইরের দেশগুলোর মধ্যে সোশ্যাল রিলেশনস এর অনেক চাহিদা। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন স্টাডিজ, আইএসই যেটা,
ডিপার্টমেন্ট অফ সোশিওলজি। সোশিওলজিও আমাদের দেশের মধ্যে অনেক চাহিদা। সো এই হলো আমাদের ইস্ট ওয়েস্টের ওভারঅল ডিপার্টমেন্ট থিওরি তোমাদের বললাম। কোন ডিপার্টমেন্টে গিয়ে আমি দেখা দিলাম তিনটা ডিপার্টমেন্ট, মানে মূল যে তিনটা ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। তিনটা ডিপার্টমেন্ট আরো আমরা ভাগ করলাম। কয়টা ডিপার্টমেন্ট দেখলাম এখানে? 5টা, 7টা, 10টা, মোট 13টা। সো আমাদের ইস্ট ওয়েস্টে আমরা 13টা ডিপার্টমেন্ট দেখলাম। 13টা ডিপার্টমেন্টের ওভারঅল কথা বললাম কি কি আছে। এখন আমরা চলে যাব পরের ইউনিভার্সিটি। পরের ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। অনেকের স্বপ্নের ক্যাম্পাস। হ্যাঁ, দেশের টপ ক্যাটাগরির ইউনিভার্সিটির মধ্যে সেকেন্ড কি থার্ড ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটি অনেকের স্বপ্নের ক্যাম্পাস। এখানে কি কি ডিপার্টমেন্ট আছে সেগুলো নিয়ে কথা বলবো। এখানে আমাদের কটা 15টা ডিপার্টমেন্ট আছে। ইয়াতে কিছু 13টা ডিপার্টমেন্ট ছিল, এখানে এক্সট্রা আছে এই যে মাইক্রোবায়োলজি আর ফিজিক্স। এই দুইটা ডিপার্টমেন্ট ব্র্যাক ইউনিভার্সিটিতে বেশি আছে, যেটা ইস্ট ওয়েস্টে আমরা পাইনি। বাকি সব আর্কিটেকচার, হ্যাঁ আর্কিটেকচার মেবি আমাদের ওই ডিপার্টমেন্টে ছিল না, ওই ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্টে ছিল না। আচ্ছা, আর্কিটেকচার নিয়ে কথা বলা ভালো। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আর্কিটেকচারের প্রচুর বেশি প্রায়োরিটি। সেম ভাবে প্রাইভেট ইউনিভার্সিটি, ব্র্যাকের মতো ইউনিভার্সিটিতে আর্কিটেকচার কিন্তু প্রচুর বেশি। ইন ফিউচার বলো আর্কিটেকচার গুলো ভালো হইলো। আমি বলবো যে এই যে তুমি মনে করো বাড়ি ঘর হচ্ছে সেগুলো হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং করে যাচ্ছে, কিন্তু হায়ার যে বিল্ডিং গুলা যেগুলা বড় বড় কোম্পানি বানায় বা খুব বড় বড় কোম্পানি ডিজাইনেবল বানায়, সেগুলো কিন্তু আর্কিটেকচার প্রয়োজন। এবং বিশ্বের মধ্যে এটা অনেক বেশি চাহিদা, এবং বিশ্বের বাইরে বাংলাদেশও ভালো চাহিদা, কিন্তু বিশ্বের দেশে আর্কিটেকচারদের দাম এবং তাদের ভ্যালু ফর মানি প্রচুর বেশি। সো আর্কিটেকচার নিয়ে ভালোই চাহিদা আছে। তো বলবো যাদের ড্রয়িং এর ইচ্ছা আছে, যারা ড্রয়িং করতে খুব ভালোবাসো বা ড্রয়িং করো, ভালোবাসলে তো হলো না, ড্রয়িং করতে আমিও ভালোবাসি, বাট ঘোড়া আঁকলে অনেকে বলে ভাই এটা গরু আঁকছে না কিরকম কিছু আছে। সো ভালো আঁকতে ভালোবাসলে হবে না, আঁকতে ভালো জানতে হবে। তারা আর্কিটেকচার নিলে অনেক ভালো হবে, বিকজ আর্কিটেকচারে অনেক আঁকা আঁকি, প্রচুর আঁকা আঁকি আছে। এরপরে আসবো আমাদের ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আগে কথা বলছি, বিবিএ নিয়ে, যে বিবিএ এর চাহিদা শুধু দেশে না বিদেশে কিভাবে বাড়ছে। তো ব্র্যাকিউ বিবিএ নিয়ে আমরা কথা বললাম। এরপর বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিএসসি। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট একসাথে আসা দুইটা, দুইটা কম্পিউটার বেসড, একটা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড শুধু কম্পিউটার সায়েন্স। সো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, আর কম্পিউটার সায়েন্স শুধু কম্পিউটার বেসড নিয়ে সাবজেক্ট। কম্পিউটার আমি বলি কম্পিউটার, একটা তুমি কম্পিউটারে ধরো। সো কম্পিউটারের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আমি আমার কম্পিউটার মনিটর আছে, ল্যাপটপ আছে, টিভি উপরের পার্ট বাদ, ভিতরে গিয়ে হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলাই তো আছে। সো এইগুলা যখন সবকিছু পড়ানো হয়, একটা কম্পিউটার বেসড যা আছে সবকিছু নিয়ে যখন পড়ানো হয়, সেটা পড়ানো হয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মানে সিএসসি তে। আর বেসিক মনে করো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যখন একটা হার্ডওয়্যার বা একটা সফটওয়্যার নিয়ে কাজ করে, মানে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কাজ করে যারা, সেখানে বিসিএস কম্পিউটার অ্যান্ড সায়েন্স, সেটা এখানে আসে বিসিএস ইন কম্পিউটার অ্যান্ড সায়েন্স। সো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইংরেজি মনে করতে পারো বাপ, আর এর ছেলে পেলে মনে করো বিসিএস কম্পিউটার অ্যান্ড সায়েন্স, এরকম আর। হ্যাঁ, এক আপু বলছে ব্রাকের বিবিএটা কেমন, আমার নিফিউ ও এর জন্য জানতে চাইছিলাম। ব্রাকের নিফিউ এক্স্যাক্টলি আমি যদি শুধু বিবিএ এর কথা বলি, বিবিএ এর চাহিদা আর শুধু দেশের জব মার্কেটে না, বাইরের দেশের জব মার্কেটও অনেক বাড়ছে। সেকেন্ডলি যদি ব্রাক ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের বিবিএ এর কথা বলি,
আচ্ছা আরেকটা, আচ্ছা আমি একটা একটা করে বলি। ব্রাকেট যেটা বলছিলাম, ব্রাকেট বিবিএ, ব্রাকে হিউজ পরিমাণে বিবিএ দের চাহিদা এবং এক তৃতীয়াংশ প্রথমে আমি যদি ক্যাটাগরি করি, ব্রাকের সবচেয়ে বেশি দাম, দাম বলতে যে চাহিদা আর কি, সেটা হচ্ছে সিএসসি তে। আর সেকেন্ড বলবো বিবিএ তে, এরপরে অন্য কিছু বা আরো কিছু বলবো। সো ফার্স্টে সিএসসি, এরপরে বিবিএ তে। সো ব্রাকের বিবিএ অনেক ভালো হবে। আর আমার ক্যাটাগরিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্রাক বিবিএ টা ফার্স্ট ক্যাটাগরিতে বলে, মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যদি ভ্যালু দাম হিসাবে ইয়া করি, ক্যাটাগরি করি, বিবিএ টা এক নাম্বার আসে। আর বাকের ক্ষেত্রে সিএসসির পরে বিবিএ আসবে, বাট ভালো পরিমাণে চাহিদা আছে আর ভালো পরিমাণে সিট আছে কিন্তু বিবিএ। এরপরে সেকেন্ড আপু বলছে আহ, ভাইয়া ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্টে ফার্মাসি র্যাঙ্কিংটা কেমন হবে এবং তার কস্টিংটা বলবেন। হ্যাঁ, ইস্ট ওয়েস্টে ফার্মাসি যদি বলি, আহ, শুধু প্রাইভেট ইউনিভার্সিটি গুলা যদি বলি, শুধু সব প্রাইভেট ইউনিভার্সিটি ধরে ফার্মাসির ডিপার্টমেন্ট যদি কথা বলি, এক নাম্বারে আছে অন্য ইউনিভার্সিটি, বাট 3 থেকে 4 নাম্বারে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মাসির র্যাঙ্কিং পয়েন্ট। মানে টপ 5 এর মধ্যে যদি প্রাইভেট ইউনিভার্সিটির র্যাঙ্কিং ফার্মাসি বলি, তাহলে টপ 5 এর মধ্যে ইস্ট ওয়েস্টের ফার্মাসিটা থাকে। তাহলে আমি বলতে পারো ভালো পরিমাণ একটা র্যাঙ্কিং এ ইস্ট ওয়েস্টের ফার্মাসি আছে। এরপরে কস্টিংটা আমি যদি একজ্যাক্ট বলি, 11 লাখ থেকে 12 লাখ পর্যন্ত লাগে। এটা কোন সেমিস্টারে ভর্তি হচ্ছে বা কোন সিজনে ভর্তি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। কস্ট, এই মানিটা কিন্তু আস্তে আস্তে একটু একটু পরিমাণ বাড়ে। সো অ্যারাউন্ড থিওরি যদি বলি, আমার 11 লাখ থেকে 12 লাখ পর্যন্ত আর কি। তো এই হলো কথা। এরপরে সেকেন্ড আমি অন্য ইয়াতে যাই, বিএসসি ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইসিএস, আবার একটা ইঞ্জিনিয়ারিং এর কথা, সেটা শুধু ইলেকট্রনিক। এখন এটা বলবো আমি ট্রিপলি, আমি সিএসসি এর একটা বলছিলাম, সিএসসি বাই বাপ তার ছেলে পেলে হলো আর একটা কম্পিউটার সায়েন্স। এরকম একটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মনে করা ভার, তার একটা ছেলে পেলে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মানে ইসিই। মানে তার একটা সাব ডিপার্টমেন্ট বলতে পারো। সাব ডিপার্টমেন্ট বলতে আমি এভাবে বুঝাই না যে ওটারই সাব ডিপার্টমেন্ট, ওরা আলাদা ডিপার্টমেন্টের ভাই। বাট ওই যে বললাম না যে কম্পিউটারে অনেক পার্টস আছে, এখন এক একটা পার্টস এক একটা জিনিস, এখন সব যেখানে করানো হয় সেটা মূল, আর ওই পার্টসের যদি একটা অংশ যেখানে করানো হয় সেটা হলো আলাদা। এরকম ভাবে চলছে। এরপরে আছে বিএসসি ইলেকট্রিক্যাল, যেটা ত্রিপলি, সেটা আগে বলছি আপনার ত্রিপলি নিয়ে। বিএসএস আর্থোপোলজি, এরপর বিএসএস ইকোনমিক্স, বিএ ইংলিশ, আরো দেখলাম আমরা। এলএলবি নিয়ে অনার্স তো বারবারই বলছি, এলএলবি কোর্স। বিসিএস, এই যে এখান থেকে দুইটা আসে, বিএসসি ইন ফিজিক্স আর বিএসসি ইন ম্যাথমেটিক্স। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে র সাবজেক্ট। এখন আমরা দেখবো র সাবজেক্ট আর অ্যাপ্লাইড সাবজেক্টের মধ্যে পার্থক্য। র সাবজেক্ট আর অ্যাপ্লাইড সাবজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাপ্লাইড সাবজেক্ট, তুমি হচ্ছে তুমি নামই বলতে পারতেছো যে অ্যাপ্লাই করা হয়। এখন কোথায় অ্যাপ্লাই করা হয়? জব সেক্টরে অ্যাপ্লাই করা হয়। এখন অ্যাপ্লাইড সাবজেক্ট সেগুলোকে বলা হয় যে সাবজেক্টটা তুমি পড়বা, আমার ইউনিভার্সিটি আমি 4 বছর পড়বো, সেই পড়া দিয়ে সেই পড়ার নলেজ নিয়ে তোমাকে ডিপার্টমেন্ট, তোমার জব সেক্টর গুলা তোমাকে কোয়ালিফাই করবে, জব সেক্টর গুলা তোমাকে চুজ করবে, জব সেক্টর গুলা সেগুলো নিয়ে কাজ করে। এখন আমি যদি বলি আমার ডিপার্টমেন্টের কথাই বলি, আমি ফার্মাসিতে, এটা একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। এখন আমি 4 বছর অনার্স করবো আমার ফার্মাসিতে, আমি আমার মেডিসিন নলেজ নেব, যে মেডিসিন কি খাবে সবকিছু যাই নলেজ আছে মেডিসিন নলেজ নেব। এখন মেডিসিন নলেজটাই আমার আমার জব সেক্টরে লাগবে। জব সেক্টরে যখন যাবো, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে গুলাতে যাবো, সেই কোম্পানি গুলাতে ওই আমার মেডিসিনের নলেজ থেকে আমরা আমার জব হবে, এছাড়া তো হবে না। কিন্তু অ্যাপ্লাইড সাবজেক্ট কোনগুলো? অ্যাপ্লাইড সাবজেক্ট, র সাবজেক্ট কোনগুলো? র সাবজেক্ট হলো একদম র ফিজিক্স, র ম্যাথমেটিক্স, র বায়োলজি, সেগুলো আর কি তোমাদের as usual department, হ্যাঁ? আমি যতটুকু দেখি র সাবজেক্ট যারা পড়ে তারা আর কি, তাদের ফ্যাসিনেশন থাকে অ্যাজ এ টিচার, তারা অ্যাজ এ ফিউচার টিচার হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, তারা অ্যাজ এ ফিউচার তারা বিসিএস দিবে আর কি, সেই ক্ষেত্রে আর কি। সো এই র সাবজেক্টের কথা।
ফিজিক্স ম্যাথমেটিক্স দুইটা রোল থাকে। মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি বলতে পারো ওই যে আমাদের ফার্মাসি, যেভাবে সিএসসি এবং ট্রিপলের আমি আলাদা করলাম, তারা বাপ হলে ছোট ছেলে মেয়ে। আর ফার্মাসির একটা মনে করতে পারো মাইক্রোবায়োলজি। আর মাইক্রোবায়োলজি কি, এখন আমি ফার্মাসিটা যদি ধারণা দেয়, আমাদের ফার্মাসিতে মনে করো অর্গানিক জিনিসও পড়ানো হয়, মাইক্রোবায়োলজিস্ট জিনিসও পড়ানো হয়, ম্যাক্রোবায়োলজিস্ট জিনিসও পড়ানো হয়, আরো সবকিছু পড়ানো হয়। কিন্তু শুধু মাইক্রোবায়োলজিতে কি নিয়ে হবে, শুধু মাইক্রো ও যে জিনিসগুলো আছে উপস্থিত আছে সেগুলা নিয়ে পড়ানো, মানে জীব জীব ছোট ছোট জীব ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলো নিয়ে পড়ানো, সেগুলো হচ্ছে মাইক্রোবায়োলজি। এরপরে বায়োটেকনোলজি বায়োটেকনোলজি তোমরা জানো ল্যাবরেটরিতে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আছে। এরপরে ব্যাচেলর অফ ফার্মাসি অনার্স তো আমরা বললাম। এই ওভারঅল হলো তোমাদের ব্রাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট। 15টা ডিপার্টমেন্ট আছে, 15টা ডিপার্টমেন্টের কথা বললাম, কোনটা কোন কি হবে কি ফিউচার সবই কথা বললাম। তো এখন যাব আমরা পরবর্তীতে। হ্যাঁ, এখন আসছে আমাদের আরেকটা সফটওয়্যার ক্যাম্পাস, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট গুলাও সাইজ ওয়াইজ তিনটা ভাগে ভাগ হচ্ছে মেবি। হ্যাঁ তিনটা, এটা কি বেশি ছোট হয়ে গেল? আচ্ছা আমি চুন করে দেখাবো। তিনটা ভাগে ভাগ করছে। আচ্ছা আমি দেখা একটা একটা করে আমরা দেখি, তাহলে আমাদের ভাগটা বের হবে। এনএসসি ডিপার্টমেন্ট গুলা স্কুল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিজিক্যাল সায়েন্স, তারা ইঞ্জিনিয়ারিং গুলাতে নাম দিচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। ব্যাচেলর অফ আর্কিটেকচার আমরা আগেও দেখলাম যে ব্যাচেলর অফ আর্কিটেকচার কিন্তু নাম আমাদের, সেটা কিন্তু আমরা ব্যাচেলর অফ আর্কিটেকচার ইয়াতে পাইছি, ব্রাকেও পাইছি, কিন্তু ইস্ট ওয়েস্টে ব্যাচেলর আর্কিটেকচারটা আমরা পাইনি। এরপরে বিএস ইন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা এক্সাক্টলি মনে আমরা ইউনিভার্সিটিতে পাইনি, এটাতে পাইলাম। এটা হয় আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কথা বলছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং যে বাড়ি ঘর তাদের নকশাতে লাগে। এখন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটা এনভায়রনমেন্ট নিয়েও কাজ করে, যে আমি একটা বাড়ি বানাবো, আমি একটা মনে করো বড় বড় ফ্যাক্টরি গুলা, কয়লা কারখানার ফ্যাক্টরি গুলা, সো এখানে একটা আমার ফ্যাক্টরি বানাবো, সো এই ফ্যাক্টরিটার জন্য একটা ইঞ্জিনিয়ার লাগে, তখন এই সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার লাগে। কারণ কি তারা এনভায়রনমেন্টের ক্ষেত্রটাও দেখবে যে আমি এই ফ্যাক্টরটা আমি এখানে ফ্যাক্টরিটা লাগাবো, সেটা এনভায়রনমেন্টের উপরে কোনো ইফেক্ট ফেলবে কিনা, সেটা কিভাবে এড়ানো যায়, কমানো যায়, কিভাবে রোধ করা যায়, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং গুলো সেগুলো আছে। সো বড় বড় সেক্টর তো ইন্ডাস্ট্রিয়াল তো তৈরি হইতেছে দিন দিন। তো সেই জায়গাগুলোতে এই সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ভালো দাম আছে। এরপরে আমরা যদি বলি কম্পিউটার সায়েন্স সিএসসি, সিএসসি নিয়ে আমরা আগেও বললাম। এরপরে যদি বলি ত্রিপলিও বললাম। এরপরে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং ইটিই, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং পুরা একটা ভিন্ন, শুধু এনএসসি পাইলাম, খুবই মজার একটা ডিপার্টমেন্ট। সেটা ডিপার্টমেন্ট হচ্ছে যাদের ফ্যাসিনেশন মোবাইল নিয়ে আছে। এই যে মোবাইল, কয়দিন আগে আইফোন 17 বের হলো, এখন বলতে পারো ভাই হ্যাঁ আমার মোবাইলের ফ্যাসিনেশন আছে, আমি তো আইফোন বের হইলে আইফোন কিনে ফেলি। ওইরকম ফ্যাসিনেশন না ভাই। এখন তোমার যদি বলি আইফোন, ঠিক আছে তুমি আইফোন বের হইলে আইফোন কিনে ফেলো, সো আইফোন 17টা বের হয়েছে, তার স্পেক্স গুলা বলো, তার কি কি দিছে, চিপসেট কি দিছে, ক্যামেরা দিছে, কি দিছে, ভিডিও সেগুলা বলো, সেগুলো আর বলতে পারবে না। সো জানতে হবে কি যে ফোনের ব্যাপারে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলা যার ইন্টারেস্ট আছে, তাদের জন্য এই সাবজেক্টটা বিসিএস ইলেকট্রনিক টেলিকম অ্যান্ড বড় বড় যে আমাদের টেলিকম কোম্পানি গুলো আছে সেখানে এদের চাহিদা অনেক ভালো আর কি। এরপরে ডিপার্টমেন্ট আমাদের স্কুল অ্যান্ড হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স আর হ্যাঁ লাইফ সায়েন্স একটা ফ্রি কোর্স। একটা স্কুল অ্যান্ড হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সে কি আছে, বিসিএস ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। বায়োকেমিস্ট্রিটা আগে আমরা পাইনি, বায়োটেকনোলজিটা পাইছি। বায়োকেমিস্ট্রি হচ্ছে একমাত্র একটা জিনিস আমরা তো বললাম, এখন মনে করতে পারো ভাই আমার বায়োলজি ভালো লাগে, কেমিস্ট্রি ভালো লাগে, কিন্তু এর সব ফার্মাসি ডিপার্টমেন্ট অ্যাপ্লাই এর হার্ড হার্ড ভালো লাগে।
তাদের জন্য বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি উভয়ের একটা ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি। এরপরে বিসিএস এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট একইভাবে আমরা যে দেখছিলাম এনভায়রনমেন্টাল সিভিলের মতো। এরপরে মাইক্রোবায়োলজি আমরা দেখছিলাম। বি ফার্ম, এখন বি ফার্ম প্রফেশনাল, এখন এখানে কনফিউশন লাগতে পারে যে আমরা ভাই এতক্ষণ ওই দুইটাতে বি ফার্ম দেখি নাই, ফার্মাসি দেখছিলাম। বিসিএস এনএসইউ সারা বাংলাদেশের হয়তো, তাইলে আরেকটা ইউনিভার্সিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ডিইউ। দুইটা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমার এক্সাক্ট জানা নেই, কিন্তু এনএসইউটা জানা আছে। যেটা হচ্ছে তারা একমাত্র ইউনিভার্সিটি যারা ফার্মাসি 5 বছরে, মানে বি ফার্ম অফ প্রফেশনাল করা, তারা 5 বছরে ফার্মাসি করায় তাদের জন্য। তারা 4 বছর পর্যন্ত এজ লাইক যারা অন্যান্য ভার্সিটি যেভাবে বিসিএস ফার্মাসির উপর বিসিএস করায় এভাবে পড়া, আর বাকি 1 বছর তারা 6 মাস একটা ইন্ডাস্ট্রিতে কাজ করায়, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ হিসেবে কাজ করায়, আর 6 মাস একটা হসপিটালে অ্যাজ এ হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করে। তো 5 বছর তাদের ফার্মাসিটা হয়, এই জন্য তাদের ফার্মাসিটাকে বলা হয় বি ফার্ম অফ প্রফেশনাল। হয়তো বাংলাদেশে, সারা বাংলাদেশে দুইটাই আছে, হয় এনএসসি তো আছে মাস্ট, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কিনা আমার জাস্ট মনে নেই, বাট ছিল, আমার জানা মতে ছিল। এরপরে স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, আমাদের কমার্সের সাবজেক্ট। বিবিএ মেজর অ্যান্ড অ্যাকাউন্টিং, কমার্সে যারা আছে অ্যাকাউন্টিং নিয়ে পড়ো, সে অ্যাকাউন্টিং কমার্সে যারা আসো অ্যাকাউন্টিং অনেক ভালো, তারা কিন্তু ভালো একটা মেজর অ্যাকাউন্টিং এর ইয়া পেয়েছে। যেমন আমাদের সায়েন্সের আমি বলছিলাম ফিজিক্স কেমিস্ট্রি একটা র সাবজেক্ট, এরকমই কমার্সের জন্য অ্যাকাউন্টিং একটা র সাবজেক্ট আর কি। এরপরে ইকোনমিক্স সেম ভাবে মেজর ইন এন্টারপ্রেনারশিপ, এরপরে আছে মেজর ইন ফাইন্যান্স, এগুলো সব কমার্সের সাবজেক্ট গুলা। এরপরে বিবিএ মেজর হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, সব কমার্সের সাবজেক্ট গুলা। ইনফরমেশন সিস্টেম আছে। এরপরে মার্কেটিং যারা আছো, বিজনেস আর মার্কেটিং, এখন কিন্তু প্রত্যেকটা জব সেক্টরে মার্কেটিং এর প্রয়োজন হয়। আমি আজকে ফার্মাসিতে কাজ করলাম, আমি ফার্মাসির এই ওষুধটা মার্কেটিং এর প্রয়োজন হবে না, বা অন্য একটা ফুড কোম্পানিতে কাজ করলাম, ফুড কোম্পানিগুলো মার্কেটিং করে না। সো প্রত্যেক একটা জব ক্ষেত্রে কিন্তু মার্কেটিং এর প্রয়োজন হয়, সো মার্কেটিং এর ভালো পরিমাণে চাহিদা আছে। এরপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেগুলো বিজনেস, যারা বিজনেস করতে চায় তাদের জন্য ভালো। এরপর বিবিএ, এরপর বিসিএস ইন ইকোনমিক্স। এরপরে আছে আমাদের স্কুল অফ হিউম্যানিটিস অফ অ্যান্ড সোশিয়াল সায়েন্স। সোশিয়াল সায়েন্সে কি কি আছে? ইংলিশ আছে, যেটা ইয়া বললামই আমরা, এলএলবি। এরপরে এখানে আরেকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে মিডিয়া অ্যান্ড জার্নালিজম। অনেকে জার্নালিস্ট হতে চায়, অনেকে আছে ফিউচারে জার্নালিস্ট, তাদের জন্য এই কোর্স। এটা কিন্তু আমরা ব্রাকে বা স্টোস্টে পাইনি, এনএসইউতে পাইলাম। সো যারা ফিউচার জার্নালিস্ট হতে চায় তাদের জন্য এই বিএসএস ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম। এই ওভারঅল হইল আমাদের এনএসইউ ডিপার্টমেন্ট। আমরা বা স্টোস্টের ডিপার্টমেন্ট দেখলাম, ব্রাকেট ডিপার্টমেন্ট দেখলাম, এনএসইউ ডিপার্টমেন্ট দেখলাম, এবং ডিপার্টমেন্ট গুলো কি কি চাহিদা আছে, কি কি স্টেপস আছে। এখন লাস্টলি আমরা বলবো যে একটা কথা আমি তো বললাম তাদের ফিউচার। এখন কে কোন ডিপার্টমেন্ট চয়েস করবা তার এই ফিউচার অনুযায়ী করতে পারবা যে কোন ফিউচার তুমি চয়েস করতে চাও। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফিউচার জানাইলাম, তো কে কোন ফিউচারে যাইতে চাও সেই অনুযায়ী ডিপার্টমেন্ট চয়েস করবা। এরপরে কার ফেসিনেশন কোন দিকে যাবে, কারো বায়োলজি, কারো কেমিস্ট্রি, কারো ম্যাথে, ফিজিক্স, এরকম অনুযায়ী তোমরা ইঞ্জিনিয়ারিং বা বায়োলজিক্যাল সাবজেক্টে আসবা, নাকি আর্টস কমার্সের সাবজেক্টে যাবা, সেই অনুযায়ী ইয়া করবা। আর থার্ডলি একটা হচ্ছে আমাদের কস্টিংটা। এখন ব্রাকিউ স্টোয়েস্ট এনইসিউ, এক একটা ভার্সিটির কস্টিংটা এক এক রকম। সো সবার একটা কস্টিং এর ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে, বা অনেকের লিমিটেশন থাকে, তারা ওই কস্টিংটা দেখে নিতে পারো যে কোন ইউনিভার্সিটির কস্টিং গুলো কত। তোমাদের যদি প্রয়োজন হয় আমরা সেই কস্টিং নিয়ে ইনশাল্লাহ একটা লাইভ করবো যে কোন ইউনিভার্সিটির কস্টিং কত। এছাড়া চাইলেও তোমরা আইডেন্টিফাই করতে পারো, তোমরা বের করতে পারো যে কোন ইউনিভার্সিটিতে কস্টিং কত। সো সেই অনুযায়ী তোমরা তোমার ডিপার্টমেন্ট, তোমার ইউনিভার্সিটি গুলো চুজ করো। সো এই হইলো ওভারঅল থিওরি, ওভারঅল কথাবার্তা।
ডিপার্টমেন্ট চয়েস, ডিপার্টমেন্ট ফিউচার, ডিপার্টমেন্ট কথাবার্তা নিয়ে। আমরা একদম লাইভের শেষ পর্যায়ে আছি। শেষ পর্যায়ে বলতে শেষ স্লাইড। হ্যাঁ, শেষ স্লাইড। একদম ফার্স্ট স্লাইডে মনে আছে? আমি আবার ফার্স্ট স্লাইডে তোমাদের ভুলাই নিয়ে আসি। এই যে আমাদের ব্যাংক বাবা, ব্যাংক দাদার সাথে ওই লাস্ট স্লাইডের একটা সম্পর্ক আছে। সো আমি ব্যাংক দাদার কাছে আসলাম। আমি ব্যাংক দাদারে বলছিলাম কি, ব্যাংক দাদা কি করছে, নীলক্ষেতের থেকে 50 টাকার একটা বই নিয়ে আসছে। সেই বইয়ের মধ্যে লেখা ছিল 101টা টেকনিক ফর ক্র্যাকিং অ্যাডমিশন টেস্ট। যে বিক্রি করছে সেই মামাও বলছে, মামা নিয়ে যান, আপনি অ্যাডমিশন কনফার্ম। সো ব্যাংক মামা নিয়ে সাথে সাথে 50 টাকার বই কিনে ফেলছে, সাথে সাথে বাসায় এসে ল্যাম্পের মধ্যে বসে গেছে। আজকে অ্যাডমিশন ক্র্যাক করে যাবে। সো তোমাদের জন্য 101টা টেকনিকেরও আমি আরো মনে করো কমায় আনলাম, যে 101টা টেকনিক লাগবে না। কয়টা টেকনিক লাগবে? মাত্র একটা টেকনিক। কি টেকনিক? এই যে আমাদের টেকনিক। আমাদের কোর্সটিতে জয়েন করে ফেলো, তোমরা সার্চে তোমাদের অ্যাডমিশন ক্র্যাক হয়ে যাবে। আমাদের কোর্সটাতে কি কি আছে? আমাদের কোর্সটা এখন পর্যন্ত ব্র্যাক ইউনিভার্সিটি, এনএসসি স্টেট ইউনিভার্সিটির বইগুলো অ্যাভেলেবেল আছে। এছাড়াও আমরা আইইউবি, এআইবি এবং ইউএপি নিয়ে কাজ করছি। সামনে এগুলোর বইও এসে পড়বে, আর কোর্সও আছে এগুলো নিয়ে আমাদের। তো এই তিনটা ইউনিভার্সিটি তোমরা মডেল কোয়েশ্চেন বই পেয়ে যাবা, যেগুলো তোমাদের রিয়েলি অনেক হেল্প করে অ্যাডমিশনে। কজ যে যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিবা, এতগুলা বই, এতগুলা চ্যাপ্টার হ্যান্ডেল করা অনেক হার্ড হয়। সো বইগুলোর মধ্যে সব ওভারঅল গুছানো থাকে, তোমাদের জন্য অনেক ইজি লেখা। সো তোমরা এই বইগুলো পেয়ে যাবা। এছাড়া আমাদের লাইভ ক্লাসটাতে কি পাবা? লাইভ অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ লেকচার শিট পেয়ে যাবা। এরপরে মডেল টেস্ট এন্ড কোয়েশ্চেন সলভিং পেয়ে যাবা, স্পেশাল গাইডলাইন পেয়ে যাবা, অনলাইন কুইজেস এভরি চ্যাপ্টার, প্রত্যেক চ্যাপ্টার শেষে অনলাইন কুইজ দেবা। এরপর ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক, যেটা তোমরা এই যে দেখতে পাচ্ছ আমাদের কোর্সটা জয়েনের সাথে সাথে তোমরা এই ফ্রি অ্যাডমিশন বুকটাও পেয়ে যাবা। এই হলো তোমাদের আমাদের ওভারঅল কোর্স। সো ওই ব্যাংক দাদার মতো 101টা টেকনিক না করে তোমাদের জন্য একটা টেকনিক দিলাম, আমাদের কোর্স জয়েন করে ফেল। ঠিক আছে? সো শীঘ্রই আমাদের কোর্স জয়েন করে ফেলবা। আর ডিপার্টমেন্ট, ওভারঅল ডিপার্টমেন্টের থিওরি তো তোমাদের দিলামই। এছাড়াও সব সমস্যার জন্য তো আমরা আছি। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। সো আজকের জন্য লাইভটা এতটুকুই। সো আল্লাহ হাফেজ, সবাইকে টাটা।